যেমনটা বলা হচ্ছিল যে এই সপ্তাহের শেষের দিকেই আমরা বৃষ্টির দেখা পাবো, তারই একেবারে প্রতিফলন দেখা গেল আজকে সকালবেলাতেই। আমাদের সাথে আলোচনার জন্য যুক্ত হচ্ছেন অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম, আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞ। জনাব সাইফুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুভ সকাল। চলতি সপ্তাহের শেষে মানে আজ এবং আগামীকাল এই দুটি দিন নির্ধারণ করা হয়েছিল যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা ছিল। তাই কি তৈরি হয়েছে? সেই কারণে কি আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি? জি, আমরা এই মুহূর্তে একটা বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরির সম্ভাবনা দেখছি, যেটা আজকে নাগাদই লঘুচাপের রূপ নিবে। তো এরপরে এটা আসলে আরো ঘনীভূত হবে হয়ে আপনার ডিপ ডিপ্রেশন ডিপ্রেশন এবং ডিপ ডিপ্রেশনে যাবে আর কি। তো তারপরে যখন এটা 63 কিলোমিটার পার আওয়ার অতিক্রম করে, তখন এটাকে আমরা আসলে সাইক্লোন বলি। এবং এর একটা সম্ভাব্য নাম আপনি জানেন যে একটা ক্যাটাগরি দেওয়া আছে বঙ্গোপসাগর এবং আরবিয়ান সিতে। বিভিন্ন দেশ নাম দেয়, এটার নাম দেওয়া হয়েছে রিমেল, যেটা আসলে আরবিয়ান নাম, যেটার অর্থ হচ্ছে বালু। তো এই সাইক্লোন যদি যখন 63 কিলোমিটার পার আওয়ার গতিবেগ ক্রস করবে, তখন আমরা এটাকে সাইক্লোনিক স্টর্ম বলবো। এবং এবার ইন্টারেস্টিং হচ্ছে যে এই সাইক্লোনের যে ফোরকাস্ট আমরা বিভিন্ন গাণিতিক মডেল থেকে দেখছি, ইসিএমডব্লিউএফ আপনি জানেন, ইউরোপিয়ান সেন্টার থেকে যে ফোরকাস্ট দেয় সেটাকে সবচেয়ে একুরেট ধরা হয়। আরেকটা ফোরকাস্ট দেয় ইউএস এর জিএফএস ফোরকাস্ট। দুইটা মডেলে একটু ডিফারেন্স আছে। এটার যে ট্র্যাক, যেটা হয়তো ২৬ তারিখ থেকে বাংলাদেশে অতিক্রম করা শুরু করবে, এবং এবারের যে ট্র্যাকটা সেটা খুব ইন্টারেস্টিং আর কি। যেটা হচ্ছে যে একেবারে একটা ট্র্যাক দেখাচ্ছে যে বাংলাদেশের মধ্যভাগ দিয়ে যাচ্ছে, এবং আরেকটা ট্র্যাক হচ্ছে কক্সবাজার, চিটাগাং, মিয়ানমার হয়ে ওই দিক থেকে আসছে। যার ফলে আমাদের কিন্তু পুরো উপকূল এরিয়ায় কিন্তু সতর্কতা থাকতে হবে। এটার ফলে আপনার বৃষ্টি আরো বাড়বে। ২০০ থেকে ৩০০ মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বিভিন্ন তাহলে সেক্ষেত্রে স্থানে। যে ঘূর্ণিঝড়ের কথা বলা হচ্ছে, সেটার তীব্রতা কতখানি বেশি, তীব্রতা কতখানি হবে? এই মুহূর্তে খুব বেশি তীব্র সাইক্লোন হিসাবে এটা দেখাচ্ছে না। এটা ক্যাটাগরি 1 হতে পারে ম্যাক্সিমাম, যেটা ১০০ কিলোমিটারের নিচেই থাকবে। আর আরেকটা যেটা, এটার ফলে কিন্তু জলোচ্ছ্বাসের সম্ভাবনা আছে। যদি চিটাগাং অঞ্চলে চিন্তা করা হয়, কক্সবাজার, টেকনাফ, এইদিকে প্রায় ২ মিটারের উপরে জলোচ্ছ্বাস, যেটা প্রায় আপনার ৮ থেকে ১০ ফিট জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা আছে। তবে এটা নির্ভর করবে যে এর সাথে আপনার স্বাভাবিক যে জোয়ারের কোন সময়টায় সে ল্যান্ডফল করছে, এবং আপনার কতটা শক্তি নিয়ে আসছে। এখন সাইক্লোন এমন একটা জিনিস, এটা বেশ আনস্টেবল, মানে ২৪ ঘন্টার আগে ঠিক প্রিডিক্ট করা যে কোন লোকেশন দিয়ে যাচ্ছে, কতটা বাতাস। এই জন্য কিন্তু আপনি দেখবেন ভারত এবং বাংলাদেশের যে আবহাওয়া অধিদপ্তর দুটোই কিন্তু এখনো সাইক্লোন বা লো প্রেশার সিস্টেম যেহেতু ফর্ম করে নাই, ঠিক অফিসিয়ালি কিন্তু এটা প্রিডিকশন দিচ্ছে না। যেটা বিভিন্ন মিডিয়া আসছে, এটা আসলে বিভিন্ন গাণিতিক মডেল থেকে, এবং সেখানে একটা মানে আনসার্টিনিটি বা অনিশ্চয়তা থাকে আসলে। তবে এটা খুব বড় শক্তিশালী না, কিন্তু এটা মানে যেটা মানে অন্যান্য গত ৫ বছরের সাইক্লোনগুলির মধ্যে এটাই বোধহয় প্রথম যেটা বাংলাদেশ উপকূলে সরাসরি আসছে। সেই হিসাবে কিন্তু আমাদের কোস্টাল সেক্ষেত্রে এরিয়ায় কোন যে কোন সমস্ত, উপকূলে জি এটি আঘাত হানতে পারে হ্যাঁ, বলে এটা আপনি ধারণা করছেন? একদম এটা খুবই সুনির্দিষ্টভাবে তো এখন বলা যাবে না, কিন্তু কাছাকাছি। এটা এটা সুনির্দিষ্টভাবে এখন বলা মুশকিল। তবে এবারের যে অবস্থাটা, সেটা বেশ অনেকটা উপকূল জুড়েই বাংলাদেশের অনেকটা উপকূল জুড়ে, মধ্য থেকে একদম পূর্ব দিক পর্যন্ত, এমনকি সাউথ সেক্ষেত্রে কোন কোন ইস্ট জেলা হতে পারে? ওয়েস্ট পার্টেও। আমি মনে করি পুরো কোস্টাল জেলায় এখন অ্যালার্ট থাকা উচিত, কারণ এটার যে ট্রাক বেশ অনেকটাই সে ঘুরবে। এই জন্য উপকূল এরিয়া সবগুলি জেলায় এখন মানে রেডি থাকা উচিত এই সাইক্লোন আসার জন্য। এবং পরবর্তীতে হয়তো আরো একদিন বা ২ দিন পরে আপনার আরেকটু স্পেসিফিক বলা যাবে।
জি। আরেকটি জিনিস একটু জানতে চাই জনাব সাইফুল ইসলাম। আমাদের যেমন একদম সুনির্দিষ্টভাবে যদি বলি যে আমাদের কক্সবাজারে যে রাডারটি বসানো আছে সেটি নষ্ট। তারা সেই খবর পেয়ে থাকেন অন্যদের উপর ভর করে। এরকম বেশ দুর্বল অবস্থায় আছে আমাদের উপকূলীয় এলাকার বেশ কয়েকটি রাডার। সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে আম এটার কি আসলে কোনো প্রভাব আদতেই পড়ে, নাকি সেন্ট্রালি আসলে যেটা জানানো হয় সেটা ধরেই আমাদের উপকূলীয় অঞ্চলে প্রস্তুতি নিয়ে থাকেন সবাই? না, রাডারের অনেক প্রভাব আছে। আসলে এটা খুবই দুর্ভাগ্যজনক যে আমাদের যে বিএমডির যে আবহাওয়া অধিদপ্তরের যে 4টি রাডার ছিল, আমি যতদূর জানি এখন শুধু ঢাকার একটি রাডার আপনার সক্রিয় আছে, যেটা আমাদের মানে এই 4টি রাডার বসানো হয়েছিল। একটি যেটা সেটা উপকূলীয় অঞ্চলে প্রধানত যে যাতে এই ধরনের ঘূর্ণিঝড় এগুলিকে ট্র্যাক করা যায় এবং টাইডাল ফ্লাড যেগুলিকে ট্র্যাক করা যায়। তো এই রাডারের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে সে বেশ অ্যাকুরেটলি আপনার রেইনফল এস্টিমেশন দিতে পারে, কতটা বৃষ্টি হবে। তো এবং আপনার উইন্ড স্পিডও সে বলতে পারে এবং অন্যান্য যে প্যারামিটার গুলো আছে সে এটার অনেক ডিটেলসে আপনার এটাকে আপনার ডিটেক্ট করতে পারে। তো এটা খুবই দুর্ভাগ্যজনক যে আমাদের উপকূলে এই রাডারগুলি মানে যেটা আছে বা অন্যান্য জায়গায়, যেটা আসলে আমি মনে করি এটাকে গুরুত্ব সহকারে দেওয়া উচিত, দেখা উচিত। আমি আবহাওয়া অধিদপ্তরের আন্তরিকতা তাদের অভাব নেই, কিন্তু এইগুলিকে আমাদের, হ্যাঁ, একটা রাডার কিনে নিয়ে আসা, স্থাপন করা বা তার মেইনটেনেন্স কস্ট আছে, কিন্তু আমাদের মতো এরকম একটা দেশে একটা রাডার উপকূল এরিয়ায় থাকবে না, এটা আসলে চিন্তা করা যায় না। এবং এটাকে অ্যাক্টিভ করতে জন্য দরকার হয় আমরা পুনরায় স্থাপন করি। তো এটা যেখানে আমরা স্যাটেলাইট পাঠাচ্ছি আকাশে, অথচ আমাদের গ্রাউন্ড অবজারভেশন গুলি অথবা আমাদের সেগুলি আসলে বিভিন্ন কাজ করছে না। বিভিন্ন স্থাপনা তৈরিতে যখন হাজার হাজার কোটি টাকার খরচ হয়ে যাচ্ছে, তখন আসলে এই টাকাটা খরচ করার ক্ষেত্রে হয়তো কার্পণ্য না জি। করাটাই ভালো। আহ, তারপরেও নিশ্চয়ই যারা এর সাথে সংশ্লিষ্ট রয়েছেন তারা আরো দ্রুত ভাবার চেষ্টা করবেন, কারণ বেশ অনেক দিনই হয়ে গেল। আরেকটি বিষয় একটু জানতে চাই, আমরা এবার মানে আপনারা এবার কতগুলো এ ধরনের বড় ঝড় ধারণা করছেন, এবং এই বৃষ্টির পর কি আবারও আমরা গরমের দেখা পেতে যাচ্ছি, মানে তীব্র গরমের দেখা পেতে যাচ্ছি? দেখুন, আমরা এখন কথা বলছি যেটা, এটা ঘূর্ণিঝড়, এটা আসলে সমুদ্রে হয় এবং সেটা ল্যান্ডের দিকে আসে। তো মে মাসটাই আমাদের সাইক্লোনিক সিজন শেষ হয়ে যায়, জুন থেকে আসলে মনসুন সেট হয়। তো ফরচুনেটলি হয়তো ঘূর্ণিঝড়ের প্রি মনসুন সিজনটা শেষ হবে, আবার সেপ্টেম্বরের পরে কিন্তু আমরা দেখব যে পোস্ট মনসুন সিজন অক্টোবর নভেম্বরে আবার ঘূর্ণিঝড়ের সম্ভাবনা হয়। তো এই ঘূর্ণিঝড় হওয়ার একটা বড় কারণ হচ্ছে সমুদ্রের তাপমাত্রা, যেটা আপনার একটা নিয়ামক হিসাবে কাজ করে। তাপমাত্রা যখন 26 ডিগ্রি অতিক্রম করে, এখন 30 ডিগ্রির উপর তাপমাত্রা আছে। তো আমরা ধরে নিয়েছিলাম এবছর যে পরিমাণ উষ্ণ ছিল ল্যান্ড এবং ওশেন, সেহেতু আমরা ঘূর্ণিঝড় এক্সপেক্ট করছিলাম। এবং গত কয়েক বছরে প্রতি বছরই আমরা 2 সিজনেই ঘূর্ণিঝড় দেখছি। তো ঘূর্ণিঝড় হয়তো না হলেও কিন্তু গরমটা খুব একটা কমছে না, এই জন্য যে পৃথিবী কিন্তু আগের থেকে অনেক উষ্ণ হয়েছে। এবার এল নিনো এবং অন্যান্য প্রভাবে আমরা দেখছি যে প্রায় 1.5 ডিগ্রির উপর তাপমাত্রা সারা বছরই ছিল। তো এই জন্য আবহাওয়ার যে একটা চিরাচরিত রূপ, সেটা কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে, যেহেতু অনেক গ্রিন হাউস গ্যাস এবং গ্লোবাল ওয়ার্মিং এর ফলে, এবং তার সাথে যোগ হয়েছে আপনার শহরগুলিতে আরবান হিট আইল্যান্ড এফেক্ট। তো আমরা মনে করি যে খুব একটা গরম সবসময় কমবে না, তবে নেক্সট 10-15 দিন বেশ অনেকটা বৃষ্টি আছে। বেশি বৃষ্টি হলে কিন্তু আমাদের দেশে আবার বজ্রপাত, ল্যান্ডস্লাইড এবং আরবান ফ্লাডিং এই এই ধরনের আবার দুর্যোগগুলি মানে দেখা দেয়। তো এই সময়টাই কিন্তু একটু ঝড় বৃষ্টি এবং বিভিন্ন রকম কালবৈশাখী, থান্ডার স্টর্ম, বজ্রপাতের জন্য কিন্তু আমাদের যে সতর্কতা, এবং অনেক ক্ষেত্রে বেশি বৃষ্টি হলে কিন্তু চিটাগাং এর দিকে আমরা, পার্বত্য চট্টগ্রামে দেখি, অন্যান্য জায়গায় দেখি যে পাহাড় ধসের একটা সম্ভাবনা দেখা দেয়। আবার এই সাইক্লোনের ফলেও কোস্টাল এরিয়ায় অনেক ড্যামেজ হতে পারে, ইনফ্রাস্ট্রাকচার, লবণের ক্ষেত, আপনার কৃষির ক্ষেত এবং জীবন, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় বাড়িঘর ড্যামেজ হচ্ছে। তো এই আমরা সাইক্লোনে হয়তো অনেক বেটার প্রোগ্রাম করে জীবনের ঝুঁকি কমাতে পেরেছি, সাইক্লোন সেন্টার এবং সিপিবি প্রোগ্রাম করে, ভলান্টিয়ার প্রোগ্রাম করে, কিন্তু আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু কমাতে পারছি না। এবং এর ফলে কিন্তু অনেক জায়গায় দেখা যায় যে একটু শক্তিশালী সাইক্লোন হলেই
বাঁধগুলি কিন্তু ঝুঁকির মুখে এবং অনেক জায়গায় কিন্তু বাঁধ ভেঙে লোনা পানি চলে আসে। তো সাইক্লোনের ইম্প্যাক্টটা কিন্তু আমাদের কোস্টাল এরিয়া অনেক বেশি এবং আমরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হই। তো এই প্রতি বছর সাইক্লোনের জন্য কিন্তু আবার অন্যদিকে জলবায়ু পরিবর্তনকে দায়ী করা যায় এবং বিশ্বের এই আমরা মানে অন্যান্য দেশের মতো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বাংলাদেশ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ তার জিওগ্রাফি এবং তার ভূপ্রকৃতির জন্য সে অনেকগুলি ন্যাচারাল ডিজাস্টার ফেস করে ডিজাস্টারের এবং ভেতর দিয়ে যেগুলি যাচ্ছে কিন্তু এবং উত্তরোত্তর সেটি বাড়ছে। মানে আমরা নানা ধরনের দুর্যোগের ভেতর দিয়ে আসলে যাচ্ছি, হয় তীব্র গরম, নয় তীব্র বৃষ্টি, শীতের সময় তীব্র ঠান্ডা এবং ঘন ঘন শৈত্যপ্রবাহ, একই সাথে আবার এখন ঘন ঘন তাপপ্রবাহ মুখোমুখি হচ্ছে আমরা। অনেক ধন্যবাদ জনাব সাইফুল ইসলাম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আগামীতে নিশ্চয়ই আবারও কথা হবে। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন আবহাওয়া ও পরিবেশ জলবায়ু বিশেষজ্ঞ জনাব অধ্যাপক ডক্টর সাইফুল